সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, নির্বাচনী রোডম্যাপের অংশ হিসেবে নির্বাচন কমিশন যে সংলাপের সূচনা করেছে, সম্প্রতি সিভিল সোসাইটির সঙ্গে সেই একটি আলোচনা হয়ে গেছে। মূলত সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আবার আলাপ করবার চেষ্টা করব। সেই আলোচনার মধ্যে একটি শঙ্কামুক্ত, ভয়মুক্ত নির্বাচন কিভাবে হবে, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে তৈরি করা যায়, সেনা মোতায়েন হবে কিনা, না ভোটের প্রসঙ্গটি এসেছে, সংসদ ভেঙে দেওয়া হবে কিনা, নির্বাচন কমিশনের ভাবমূর্তির প্রসঙ্গটি ছিল, এবং তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের কিছু করার আছে কিনা ইত্যাদি প্রসঙ্গে এই আলোচনাতে সিভিল সোসাইটির বিভিন্ন সম্মানিত সদস্য অংশ নিয়েছেন। আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবো নির্বাচনের প্রসঙ্গ নিয়ে এবং নির্বাচন রোডম্যাপে কি আলোচনা হয়েছে। আপনি সেখানে বলেছিলেন যে আপনার অংশে আমি খবরের কাগজে যতটা দেখেছি, এবং যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী সম্পৃক্ত করা বিষয়টি আপনি তুলেছেন, নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয় বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করা বিষয়টি নিয়ে বলেছেন। তো আমরা এক এক করে একটু আলাপ করতে চাই। প্রথম কথা হলো যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের প্রসঙ্গটি বলতে আপনি কি বোঝাইছেন? ধন্যবাদ জহির, ডাকার জন্য। আমার কাছে মনে হয় যে নির্বাচন সম্পৃক্ত আলোচনাটা যেন একটু বেশি আগেই শুরু হয়ে গেছে বাংলাদেশে। এবার খুব সম্ভবত গত নির্বাচনের অতৃপ্তি আমাদের এইবারের আগামী নির্বাচন সম্বন্ধে একটি বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সেই প্রেক্ষিতে নতুন নির্বাচন কমিশন আসা এবং সেটার গঠন করার ক্ষেত্রে যেই নির্বাচক মণ্ডলীকে করা হয়েছিল, তারপরে থেকে যেটা হয়েছে সেটারও বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া তারপরে হয়েছে। তো সেই নির্বাচন কমিশন আমাদের নাগরিক সমাজের কিছু মানুষকে ডেকেছিলেন সেদিন। তো কেউ কেউ মনে করেছেন, একেবারে এরকম লোক ছিল না তা না, যে এই নির্বাচন কমিশনের কাছে যে কথা বলে কোনো লাভ নেই। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করিনি। আমি মনে করেছি যে ওনাদের পক্ষ থেকে একটি আগ্রহ প্রদর্শন করা হয়েছে, একটি যেটা মানে একটা পদক্ষেপ নিয়েছেন। আমি ওটাকে সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে আস্থায় নিয়ে ওনাদের সাথে আলোচনা করতে গেছি। কিন্তু যেই কথাটা প্রথমেই এসে গেছে সেটা হলো যে নির্বাচন কমিশনকে তার ভাবমূর্তি পুনরুদ্ধার ব্যতিরেকে বাদবাকি কাজকর্ম কোনো ফলদায়ক হবে না। এবং যখন ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা ওঠে সেটা হলো যে গত নির্বাচন কমিশন যেটা ছিল রকিবউদ্দিন সাহেবের, তার থেকে ওনারা ভিন্ন কি ধরনের আরেকটু শক্ত শির দ্বারা প্রদর্শন করতে পারবেন এবং কতখানি নতজানু না হয়ে থাকবেন, এইটি সকলের কাছে বিষয় ছিল। এবং সেখানে আমি বলেছি যে আপনাকে স্বাধীন এবং সেটা দৃশ্যমানভাবে মানুষের কাছে প্রদর্শন করতে হবে। তো সেই প্রেক্ষিতে অনেকে জিজ্ঞেস করছেন এটা বলতে কি বুঝান যে স্বাধীন এবং দৃশ্যমান। তো স্বাধীন দৃশ্যমান হলো যে যে সমস্ত আলাপ আলোচনা হবে ওগুলো কি ওনারা সংকলন করে পুস্তিকা আকারেই শুধু প্রকাশ করবেন, না কিছু কিছু কাজও করবেন, এটা দিয়ে বোঝা যাবে আর কি। কারণ ওনারা প্রথমে বলেছেন আমরা বই করে পাঠিয়ে দিব আচ্ছা রাজনীতিবিদদের কাছে। এটা আমাদের কাছে মনোপুত না, যে বই করে পাঠিয়ে দেওয়ার জন্য তো ওনাকে দরকার করে না, আমরাই প্রচুর লিখে থাকি, পাঠিয়ে থাকি। তো সেহেতু উনি সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেবেন, এই প্রেক্ষিতে যে আলোচনাটা এসেছে সেটা হলো উনি সাম্প্রতিককালে প্রধান নির্বাচন কমিশনার বক্তৃতায় বলেছিলেন যে তফসিল ঘোষণা করার আগে ওনার কিছুই করার নেই। এটা সমূহ খুবই জোরালো প্রতিবাদ করেছি আমরা। কারণ হলো যে ওনার কিছু করা না থাকলে তাহলে আজকে আলোচনায় কেন আসলাম? ওনার তো সীমানা নির্ধারণী কাজ ওনার রয়েছে, ওনার ভোটার লিস্ট সৃষ্টি করার ব্যাপারে রয়েছে, নির্বাচনী সক্ষমতা সৃষ্টি করার জন্য ওনার প্রতিষ্ঠান এবং অন্যান্যদের জায়গাতে কাজ করার ব্যাপার রয়েছে। এগুলি আরও আছে এগুলির ভিতরে। এবং বিভিন্ন ধরনের যে জনপ্রতিনিধিত্ব আইন আছে সেটাকে পুনর্বিবেচনা করা, সেগুলোকে সংশোধন করা, প্রয়োজনে নতুন আইন করা, এই বিষয়ে আলোচনার ভিতরে। সেহেতু এই জায়গাটা প্রথমেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে মনে হয়েছে কি যে সেই ইমেজ পুনরুদ্ধারের কাজটার ব্যাপারে তারা একটু, আমার মনে হয় যে ওনারা আমাদের কথাটা শুনেছেন এবং সেটা যে এইটা যে একটা বড় আস্থার সংকট আছে, এই যে যদি একাধিক লোক নাও যেয়ে থাকে, কেউ কেউ বিদেশে ছিলেন, কিন্তু তাহলে তো একটা আস্থার সংকট আছে। তো এই আস্থার সংকটটা কাটানোটাই একটা বড় বিষয় এবং সেটা ওনাদের কর্ম বাস্তবায়নের ভিতর দিয়ে প্রকাশিত হবে বলে আগামী সপ্তাহগুলোতে না ভোটের প্রসঙ্গটি অনেক জোরালো ভাবে এসছে। দেখুন, ওখানে যারা ছিলেন
অনেক বিষয়ে প্রায় ৮০-৮৫% তারও বেশি হবে বিষয়ে একটা ব্যাপক ঐক্যমত্য আমি লক্ষ্য করেছি। আমার কাছে, আমি নাগরিক সমাজের অনেক কাজের সাথে যুক্ত থাকি, মনে হয় যে অনেক সময় আমাদের নিজেদের ভিতরেও অনেক বৈপরীত্য আছে বা বিভিন্ন ধরনের মতপার্থক্য বা গুরুত্বের দেওয়ার ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণের কে কোনটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে এইটার ব্যাপারে হয়তো পার্থক্য আছে। কিন্তু সেই দিন আমার কাছে আশ্চর্য লেগেছে যে কোনো প্রাক আলোচনা ব্যতিরেকে সকলে প্রায় একই রকম কথা বলছিলেন, সকলে, এবং কত বিষয়ে ব্যাপক ঐক্যমত্য। যেমন ব্যাপক ঐক্যমত্য। আমাকে পরে জিজ্ঞেস করেছেন ব্যাপক ঐক্যমত্য কি, ঐক্যমত্য আছে না নাই? আমি যে ব্যাপক ঐক্যমত্য হলো যেখানে ৮০-৯০% বক্তারা একই কথা বলছেন আর ১০% মতো বা ৫% মতো বিপরীত বলছেন, তো সেখানে আমি ব্যাপক ঐক্যমত্য বলি, ওভারওয়েলমিং মেজরিটি, সেই অর্থে আর কি, সংখ্যাগরিষ্ঠ। যেমন হলো আপনার না ভোটের ব্যাপারে। না ভোটের ব্যাপারে আপনারা জানেন যে এটা আমরা ২০০৪-৬ সালে যখন সৎযোগ্য প্রার্থী আন্দোলন করেছি তখন আমরা না ভোটের কথা বলেছি। পরবর্তীতে ২০০৮-এর নির্বাচনে না ভোট গৃহীত হয়েছিল, এমন কিছু ভোট পায়নি, ২% কম পেয়েছিল। যদিও সেটা তিনটি দল বা 4টি দলের চেয়ে পরে পঞ্চম দল হিসেবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু না ভোট ছিল তাই। হ্যাঁ, তো এবং না ভোটের পরে এই বিধানটাকে তুলে দেওয়া হয়েছে। অনেকে বলেছেন ভোট না দিতে গেলেই তো হয়, ওইটা কি না ভোট হিসেবে দেখবেন? আমরা সেটা থেকে, আমি ব্যক্তিগতভাবে এটাকে বিরোধিতা করি। কারণ হলো একজন নাগরিক ভোট দিতে না যাওয়াটা আমি মনে করি নাগরিক অধিকারের বরখেলাফ। সেহেতু সে ওখানে যে আর কেউ না উপরের, এইটাকে সে পরিষ্কারভাবে যদি বলতে পারে তাহলে এইটা নাগরিকের কণ্ঠস্বর জোরদার হয়, সেহেতু সে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে। এটা দিয়ে বিরাট কিছু উল্টে যাবে এটা আমরা মনে করি না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার একটি নতুন অঙ্গন থাকে। কিন্তু এই প্রসঙ্গক্রমে একটু জিজ্ঞেস করতে চাই যে সৎ যোগ্য প্রার্থীর সেই আন্দোলনের বা সেই প্রচারণার কি প্রাসঙ্গিকতা কি এখন হারিয়ে গেছে? খুবই আছে। আমি মনে করি যে সেই সৎযোগ্য প্রার্থী আন্দোলনের ফলাফলে আমরা বেশ কিছু সুবিধা আমরা আদায় করেছিলাম সেই সময়। এই যে একটু আগে আমি না ভোটের কথা বললাম, আপনার যে প্রার্থীর বিভিন্ন তথ্যকে দিতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা, টাকার উৎস ইত্যাদি, আপনার তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা, এগুলি হাইকোর্টের মাধ্যমে এবং পরবর্তীতে এসেছে। তারপর টাকা পয়সার হিসাব দেওয়া, তৃণমূল থেকে পাঠানো। ২০০৯-৮-এর নির্বাচনে এর অনেকগুলোই কিন্তু সেরকম ভাবে কার্যকর হয়ে গেছে, কিন্তু পরবর্তী নির্বাচনে, গত নির্বাচনে কম্প্রোমাইজ হয়ে গেছে না। এর চেয়ে এত বড় জিনিস ঘটেছে। আপনি ১৫০ জনের উপর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে, ওগুলি অনেক গৌণ হয়ে গেছে। আমরা তো অনেক নির্বাচনী প্রক্রিয়াকে আরো অনেক বেশি সুষ্ঠু, সৌকার্যময়, কার্যকর করতে চেয়েছি, ফাইন টিউনিং করতে চেয়েছি। কিন্তু আমরা তো ৮০ দশকের বিভিন্ন ধরনের ভোট কারচুপি, জালিয়াতির ইত্যাদি ঘটনাতে ফিরে গেছি। সেহেতু এখন ওগুলি এখন খুব ছোটখাটো বিষয় নিয়ে কাজ করার ভিতরে আসে। কিন্তু এটা তো একটা রেলেভেন্ট বিষয় হিসেবেই থাকবে আগামী নির্বাচনে, কারণ এখন এই সংসদ বা তার আগের সংসদের কোয়ালিটি অফ মেম্বার্স এবং কোয়ালিটি অফ নমিনেশন, এগুলো তো খুব সিরিয়াসলি ডিবেটেড হয়েছে। তো সামনের নির্বাচনে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি গুরুত্ব? এই বিষয়টা আবার ফিরে এসেছে, একটা বিষয় ফিরে এসেছে, সেটা হলো যে তৃণমূল পর্যায়ে থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারটাকে সুষ্ঠুভাবে, স্বচ্ছতার সাথে করার ব্যাপারে জোর দেওয়া উচিত। আমরাও এটা মনে করি, এবং দলের ভিতরে এটা গ্রহণযোগ্যতাও আছে। আমরা জানি বড় বড় দলগুলোর ভিতরে, যদিও বিভিন্ন ধরনের জরিপের মাধ্যমে এগুলিকে আবার পুনর্বিবেচনাও করা হচ্ছে, আমি জানি, তো হয় এটা। তো সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এটা দরকার করবে। কিন্তু যেটা বড় ধরনের আলোচনা আমি নিজে উত্থাপন করেছি, সেটা হলো যে নির্বাচনী ব্যয়। যদিও কেউ কেউ বলেছেন নির্বাচনী ব্যয় আরো কমাতে হবে, ৩-৫ লাখ টাকা নিয়ে যেতে হবে। আমার কাছে হলো যে আপনি ব্যয় যেটাই করেন না কেন, এটা সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনানুগ হতে হবে। তার মানে হলো, দেখেন, এখন যে আমাদের জনপ্রতিনিধিত্ব আইনের যে বিধিমালা আছে, তাতে বলা হচ্ছে যদি আপনি আপনার খরচের হিসাব না জমা দেন তাহলে 7 বছরের জেল হতে পারে, হবে না, হতে পারে। আর যদি আপনি ভুল হিসাব দেন তাহলে 2 বছরের জেল হতে পারে। তো আপনি আমাকে বলেন, গত এই 2 নির্বাচনে কয়টি মানুষের হিসাবের
গরমিলের কারণে জেল হয়েছে কি কোনো ধরনের বিচার কার্যের সূচনা হয়েছে, জেল তো পরের কথা। তার মানে হলো যে এইখানে আমাদের কোনো বড় ধরনের গলদ রয়ে গেছে, হয় নির্বাচন কমিশনের সক্ষমতা নেই, অথবা এটার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে, অথবা রাজনৈতিক দলগুলোকে এটা তার জন্য প্রার্থীরা উপকারী মনে করে না, অথবা এর ভিতরে অনেক কিছু আছে। আমি যেমন উত্থাপন করেছি, এখন তো খুব দ্রুতই শুরু হবে বিজ্ঞাপন, আপনার টেলিভিশন, রেডিও ইত্যাদি, হয়তো আপনারা অনেক আয় করবেন এই বিজ্ঞাপন প্রচার করে সব দলের পক্ষ থেকে। তো এটার কোনো নীতিমালা, এটার কোনো ব্যয়ের কোনো লক্ষ্যমাত্রা, এগুলির ব্যাপার যদিও দেখেন ভিতরে আছে যে বিদেশের থেকে টাকা নেওয়া যাবে না, কিন্তু এটা কি কেউ জোর করে কেউ বলতে পারবে? এই জিনিসটা ব্যক্তি বা অন্য কোনো সংস্থার কাছ থেকে কারোর কাছে বৈদেশিক অর্থ আসেনি। এবং তাহলে কর্পোরেট হাউসগুলো যারা ব্যক্তি খাতের থেকে টাকা দিচ্ছে, এবং দিচ্ছে তো আমরা জানি, হয়তো সব দলকেই দিচ্ছে, তারা কি এটা ঘোষণা দিবে? তারা কি ঘোষণা দিতে বাধ্য যে তারা এটা দিয়েছে, নাকি যে পেয়েছে সে ঘোষণাটা দিবে যে আমি পেয়েছি? তাহলে সে কি তখন অস্বীকার করবে যে না আমি দেইনি? বুঝেছেন, এই জায়গাটায় স্বচ্ছতা আনতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা না, এগুলির এটা দুটো অংশ আছে। আমি আরেকটা অংশ বলি, সেটা হলো যে আমরা কি শুধু নির্বাচনী অর্থায়নে কি সীমাবদ্ধ থাকবো, না রাজনৈতিক প্রক্রিয়া সামগ্রিক অর্থায়নের দিকে? আমরা সকলেই জানি মনোনয়ন বাণিজ্য হয়, কম বেশি সব দলই হচ্ছে, এমনকি শুনি সবচেয়ে ছোট দলের ভিতরেও নাকি এগুলি হয়। তাহলে সেই মনোনয়ন বাণিজ্যটা কি আমার এই আইনের আওতার ভিতরে আসবে কিনা? বুঝেছেন, মানে নির্বাচনী প্রক্রিয়া বললে কি আমি মনোনয়নকে সেটাকে অন্তর্ভুক্ত করব কিনা? কিন্তু ইনএভিটেবলি থাকার কথা তো। হ্যাঁ, সেই জন্য আমি যেটা বলতে চেয়েছি যে এই নির্বাচনের যে সমস্ত জিনিস আছে, এটা কিছুটা হলো সক্ষমতার অভাব, কিছুটা নির্বাচন, আর এবং অনেক ক্ষেত্রে এটা রাজনৈতিক দায়বদ্ধতা কম, এবং আইনি ব্যবস্থাটাও দুর্বল। সেই জন্য একটা নতুন আইন করার কথা আমি প্রস্তাব করেছি, সেটা হলো ইংরেজিতে যেটা বলে ইলেকট্রাল অ্যান্ড পলিটিক্যাল ফান্ডিং অ্যাক্ট। আচ্ছা, বুঝেছেন? তো কোন কোন দেশে এটা আছে, এবং এটাতে আবার ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাকে ফাইনাল করতে হবে। আশা করি যে ওনারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবেন, ইলেকট্রাল এন্ড পলিটিক্যাল ফান্ডিং অ্যাক্ট। হ্যাঁ, পলিটিক্যাল ফান্ডিং অ্যাক্ট। এবং এটা তো ওনারা নিজেরা করতে পারবেন না, আইন মন্ত্রণালয় এ ব্যাপারে লাগবে। আমি প্রস্তাব করেছি যে আইন কমিশন যে আছে তারা আপনাকে ড্রাফট তৈরি করে দিতে পারে, তারপরে আপনি এটাকে মুভ করলে। আচ্ছা, একটা বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন, রাজনৈতিক দলগুলো সদিচ্ছার প্রসঙ্গ তো সব ক্ষেত্রেই জড়িত। এখানে আপনি ইলেকট্রাল এন্ড পলিটিক্যাল ফান্ডিং এর ব্যাপারে যেমন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা, একটি সুন্দর নির্বাচন করা, সেটা ইলেকশন কমিশনের সামর্থ্যের উপর কতটা নির্ভর করে, নাকি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে নির্ভর করছে? অনেকের ভাষায় সেদিনই বলেছেন যে 50% হলো এটা হলো নির্বাচন কমিশনের সদিচ্ছা, সক্ষমতা ইত্যাদি, আর 50% হলো রাজনৈতিক ক্যালকুলাস। ওকে, হ্যাঁ, সেহেতু রাজনৈতিক দলরা হলো মূল প্লেয়ার। হ্যাঁ, আপনি কি বিলিভ করেন রাজনৈতিক দল তো হলো মূল, এই পুরো নির্বাচনের নায়ক তো রাজনৈতিক। সেক্ষেত্রে 80-20 হওয়া উচিত। পলিটিক্যাল পার্টিজ, মানে পার্টিজ বলতে যে রুলিং পার্টি ইনক্লুডিং রুলিং পার্টি। হ্যাঁ হ্যাঁ, এবং সেইখানে মানে 80-20 কি অর্থে বললেন? আমি বলছি যে 80% ডিপেন্ড করতেছে পলিটিক্যাল পার্টিজের উপরে। হতে পারে সেটা, তারা যদি চায় তাহলে সুষ্ঠু নির্বাচন 80 না 20 গিভেন রিয়ালিটি। দেখুন, আজকে তো 2017 সালের অগস্ট মাসে আমি আপনাকে এই 50-50 বলছি। যত নির্বাচনের কাছে যাবে তখন হয়তো 80-র কাছাকাছি চলে যাবে। এটাও তো একটা গতিশীল একটা অনুপাত। তো যে জিনিসটা আরেকটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আপনার এই সদিচ্ছার প্রকাশটা ক্রমান্বয়ে বোঝা যাবে আর কি এটার ভিতরে। ওনাদের অনুভব করতে হবে একটা সৎ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র তথা বাংলাদেশের উন্নয়নের জন্য উপকারী। এবং আপনি যে কথাটা বললেন যে আর কি করার আছে ওটার ভিত্তিতে, আপনি শুরুতে আমার কথা বলতে গিয়ে সেনাবাহিনীর কথা বলেছেন, সেনাবাহিনীর কথা বলেছেন। আমি সেনাবাহিনী এবং প্রশাসন একসাথে মিলিয়ে বলি, কারণ সেনাবাহিনী সেই অর্থে প্রশাসনের রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগের একটা অংশ হিসেবে। সেনাবাহিনীর ব্যাপারে খুব পরিষ্কারভাবে যেটা হয়েছে সেটা হলো অনেকেই বুঝতে চাইছেন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। হ্যাঁ, এটা স্ট্রাইকিং ফোর্স বলতে কি বোঝায়, এটার সংজ্ঞাটা কি, মানে ওনারা কখন স্ট্রাইক করবেন, তাকে স্ট্রাইক করার জন্য আহ্বানটা কি তাহলে নির্বাচন যে রিটার্নিং অফিসার উনি করবেন কিনা, উনি ট্রিগার করার জন্য কোন ট্রিগারিং পয়েন্টসগুলো কি, মানে আমি যে একটা জিনিসকে, একটা হাতিয়ারকে ব্যবহার করব তাহলে সেটার জন্য আমার কি ধরনের পরিস্থিতি হলে হবে, এইটারও খুব গাইডলাইন নাই, বক্তব্য সে পরিষ্কার না।
কিন্তু তার চেয়ে বড় কথা হলো অনেকেই মনে করেছেন যে প্রশাসনকে নিরপেক্ষ রাখার দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর ভূমিকা দেখেছেন অনেকে। আমি এটা আমার মত বলছি না, অনেকে এভাবে দেখেছেন। অনেকে বলেছেন যে সেনাবাহিনী মাঠে নামলে পরে প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। অনেকে বলেছেন সেটাই তো চাচ্ছি, কারণ ওনারা মনে করছেন যে সিভিল প্রশাসন এবং পুলিশ ওনারা অনেক বেশি রাজনৈতিকীকরণ হয়েছে। রাজনৈতিকীকরণ হওয়ার কারণে ওনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন কিনা এই নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এটা একটা বড় বিষয়। আর সিভিল প্রশাসনের ব্যাপারে যেটা হয়েছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে সে কি ব্যাপক ধরনের প্রশাসক অদল বদল করবে? বর্তমান আইনে তো তাদের ওই স্ট্রাইকিং ফোর্সের বিষয়টাই আছে, রেগুলার তাদের অংশগ্রহণ করার ব্যাপারে তো কোনো নিয়ম নাই। তো সেই তো অনেকে বলছেন যে তাদের অংশ ওইটার সংজ্ঞার ভিতরে নিয়ে আসা, যাতে করে ওই যে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞার ভিতরে তাদের নিয়ে আসা। এইটাতে যেটা আরেকটা ব্যাখ্যার দাবি রাখে, বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। আমরা এটা খুব পরিষ্কারভাবে বলেছি, আইন রক্ষা করা আর বিচার করা এক জিনিস না। সেহেতু এটা কিন্তু বিএনপির দাবি। এটা আমরা নাগরিকদের পক্ষ থেকে কিন্তু ম্যাজিস্ট্রেসির কথা কেউ বলি নাই। হ্যাঁ, সেহেতু তারা শুধু আইন রক্ষার কাজে নিয়োজিত, আইন রক্ষা করার কাজেই নিয়োজিত হবে, শক্তি নিয়ে উপস্থিত থাকবে। এবং সেই রক্ষা করার কাজ, শুধু আইন রক্ষা করাটার একটা বড় অংশ হলো সহিংসতা রোধ করা। সহিংসতা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে। নির্বাচনের পরে যে বাংলাদেশে সহিংসতা হয়, এটা 2001 থেকে আমরা দেখছি, এবং তার আগেও হয়েছে, পরবর্তীতেও যে খুব একটা হয়নি তা না। এমন অনেক সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ মানুষ আছেন যারা নির্বাচনে ভোট দিলেও মার খায়, ভোট না দিলেও মার খায়। সেহেতু তাদেরকে রক্ষা দেবে, সুরক্ষা দেবে। সেহেতু সেনাবাহিনীকে ওই সুরক্ষার অংশ হিসেবে দেখছেন। আর প্রশাসনকে নিরপেক্ষকরণ করার ক্ষেত্রে দুটো প্রস্তাব বড়ভাবে এসছে। একটা হলো যতদূর সম্ভব নির্বাচন কমিশন নিজের রিটার্নিং অফিসার দিতে পারে কিনা। এটা হলো যে নিজস্ব তত্ত্বাবধানের বা নিজস্ব কর্মকর্তা আছে কিনা সম্ভব, এটা আমি জানি না, আমার এটার হিসাব নাই, এটা আমার জানা নেই। আর একটা হয়েছে যে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে প্রশাসকদের অদল বদল করতে পারে কিনা। এটা আশঙ্কা করা হয় যে কোনো সরকার যাওয়ার প্রাক্কালে, দায়িত্ব ছাড়ার প্রাক্কালে সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখে। তো সেই সাজানো গোছানো সংসারকে আপনি ওলট পালট করবেন কিনা, করার ক্ষমতা রাখে কিনা। সেই জায়গাটাতে সকলে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে নির্বাচনের ঘটনাকে বলছে। আপনারা জানেন যে 2জন না 3জন সরকারি কর্মচারী নির্বাচনের জন্য সরাতে বলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাতে চায়নি। যখন রিটার্নিং অফিসার, ইলেকশন কমিশনার না, রিটার্নিং অফিসার ওখানকার যে ছিল, সে বলেছিল আমি ইলেকশন বন্ধ করে দিব পুরো ইয়েতে, এবং তারপরে উনি করতে বাধ্য হন। তো ওই রকম সৎসাহস বা ওই রকম দৃঢ়চিত্ত দেখাতে পারবেন কিনা, ওইটি ভাবমূর্তির লক্ষণ। আবার কেউ উদাহরণ হিসেবে বলেছেন যে নারায়ণগঞ্জের নির্বাচনের সময় তৎকালীন ডক্টর শামসুল হুদার নির্বাচন কমিশন সেনাবাহিনী চেয়েছিল, কিন্তু তৎকালীন সরকার সেটাকে নেয়নি প্রস্তাবটা। তো যখন তৎকালীন সরকার নিল না, তখন তাহলে নির্বাচন কমিশন কি করবে? অনেকে বলেছেন ওনারা অভিমান করে চলে গেছেন পরে আস্তে ধীরে, ওনারা এটা নিয়ে নাড়াচাড়া করেননি। তো এই নির্বাচন কমিশন কি আন্দাজ পেয়ে আদৌ ডাকবেই না, নাকি ওনারাও অভিমান করে চুপচাপ থাকবেন আর কি? তো এইগুলি বুঝেছেন। কারণ খুব ইন্টারেস্টিং জহির, সেটা হলো আমার কাছে অদ্ভুত লেগেছে যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মানুষের দেশের ভিতরে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে এটাকে ব্যাখ্যা করার জন্য সকলে ব্যবহার করেছে বিভিন্ন ঘটনা বলে। এই যে আমি 2-3টা বললাম আপনাকে এটার ভিতরে। তো এই প্রশাসনের আমি একজন মন্তব্য করেছেন যে সেনাবাহিনীর প্রসঙ্গে বলা হয়েছে যে সেনাবাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানে যদি দায়িত্ব পালন করতে পারে। হ্যাঁ, ওনারা তো ব্যাপক, মানে যেটা বলা হয়েছে সেটা হলো যে সেনাবাহিনী ব্যাপকভাবে জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে অংশগ্রহণ করছে, শান্তি রক্ষা, অন্য দেশে যে শান্তি রক্ষা করছে, অন্য দেশে নির্বাচনকে তত্ত্বাবধানেও তারা অংশীদার হচ্ছে। বাংলাদেশে তাদের দিয়ে আমরা ব্রিজ বানাই, রাস্তা করি, আমাদের বিভিন্ন দুর্যোগে তাদের সাহায্য নেই, তাহলে এই ক্ষেত্রে নিতে সমস্যাটা কি? এই কথাটা অনেকেই বলেছেন এবং এটা জোর দিয়ে সামনে এসেছে আর কি। নির্বাচন কমিশনের উপরে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবেই প্রত্যাশার চাপ আছে। তারা সেগুলো কতটা কমপ্লাই করতে পারেন, কতটা পরিপূরণ করেন, সেটা সময়ই আমরা দেখব। কিন্তু একটি বিষয় এখন তো রাজনৈতিক অঙ্গনে এখনো আলোচিত, যে নির্বাচনকালীন সরকার
কি হবে। যদিও সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের ব্যাপারটি ডিফাইন, কিন্তু রাজনৈতিক বিরোধী পক্ষ যারা আছে তারা এখনো বিষয়টি নিয়ে আছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো বলেই দিচ্ছে যে না, এই বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়, এটা রাজনৈতিক দলগুলোই এর সমাধান দিতে পারে। আপনারা এই নিয়ে কোনো আলোচনা করেছেন? এই বিষয়টি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা উত্থাপিত হয়েছে। এরকম আপনি যেমন বললেন এটা সাংবিধানিক বিষয় বা রাজনৈতিক মূল ধারার রাজনৈতিক বিষয়, সেটাও আবার সকলেই স্বীকার করেছেন যে আমাদের ওই দিনের আলোচ্য সূচির ভিতরে এটা খুব কার্যকরভাবে পড়ে না। এবং এরকম পড়ে না এমন অনেক বিষয় কিন্তু অনেকে উত্থাপন করেছেন, যেমন নারীদের যে সংরক্ষিত আসন আছে সেগুলোকে প্রত্যক্ষ ভোটে করা যায় কিনা। এখন যেভাবে ব্রিটিশ মডেলের আমরা একটা ভোট বেশি পেলেই যেতে, সে 20-30% ভোট দিয়েই সে প্রতিনিধি হয়ে যাচ্ছে, এটার বদলে আনুপাতিক হারে ভোট দিয়ে সংসদ নির্বাচন করা যায় কিনা, এই সমস্ত বিষয় এসেছে। তো এটা তো আমরা সকলেই বুঝি এগুলি নির্বাচন কমিশনের আওতাধীন না বিষয়, নির্বাচনকালীন সরকারের বিষয়টিও আওতাধীন না। কিন্তু যে বিষয়টি এসেছে সেটা হলো প্রাসঙ্গিক এই সূত্রে, সেটা হলো নির্বাচনকালীন সরকার কি ধরনের ভূমিকায় থাকবেন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য এবং শান্তিপূর্ণ করার ক্ষেত্রে। সেইখানে সকলেই কাছাকাছি গেছে। আমি একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হলো যে নির্বাচনকালীন সরকার সাংবিধানিকভাবে যাই হোক, কিন্তু সেটাকে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। বুঝলেন? আপনি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে কিনা, তত্ত্বাবধায়ক সরকার আপনার করার দরকার নেই। বর্তমান সরকারই এমনভাবে আচরণ এবং গঠন হবে যে সেটা তত্ত্বাবধায়ক বৈশিষ্ট্য সম্পন্ন হবে। আর এইটা হলো, আমাকে অনেকে প্রশ্ন করেছে এইটার মানে কি। তো আমি বলেছি যে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যটা কি। মূল বৈশিষ্ট্যটা হলো এই নির্বাচনী প্রক্রিয়ায় সে নির্লিপ্ত, নিস্পৃহ এবং এক ধরনের ব্যবধান, দূরত্ব নিয়ে থাকবে। ঠিক আছে? দৈনন্দিন কাজ করবে এবং এমন কিছু করবে না যেটা নির্বাচনী প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত হয়, এবং ফলাফল হলে পরে সে বিনয়ের সাথে সেটা গ্রহণ করে বাস্তবায়নে ব্যবস্থা করবে। অর্থাৎ শপথ গ্রহণের অনুষ্ঠান করা ইত্যাদি ইত্যাদি, ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন থাকলে ওটা হলো, অথবা নিজেই যদি সে পুনর্নির্বাচিত হয় তাহলে সে অব্যাহত থাকলো, তো তারপরেও তো শপথ নিতে হয়। তো এই বিষয়টিকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তো এইটাতে কেউ কেউ যে প্রস্তাবটা করেছে, আমি জানি না এটা আইনানুগভাবে সম্ভব কিনা, ওনারা বলতে চেয়েছেন যে নির্বাচন কমিশনাররাই কতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন কিনা। আচ্ছা, তো ওনারা নির্বাচন নিয়ে ব্যস্ত, এইটা বলে যখন ওনাদের মন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে, ওনারা আবার আমার মনে হয় যে একটু চিন্তাশীল হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা, জনপ্রশাসন আরেকটা, এরকম আর কি। তো এইটার একটা, আমি জানি না এটা আইনগত ব্যাখ্যাটা কি, ওনারা কি নিতে পারেন কিনা এই সমস্ত দায়িত্ব, বা অন্য কোনো কেউ বলেছেন যে সাময়িকভাবে ওই যে গতবার যে প্রস্তাবটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে আরো কিছু বিরোধী দলকে নিয়ে আসা ইত্যাদি, কিছুটা আঙ্গিকের দিকে হয়তো সেই রকমই, কিন্তু আসল সারবত্তার দিক থেকে হয়তো ভিন্ন এরকম ইস্যু উঠবে। তবে এইটা নিতান্তই রাজনৈতিক, বড় রাজনৈতিক। এই আলোচনা থেকে বের হওয়ার আগে একটু জিজ্ঞেস করতে চাই যে নির্বাচনকালীন সরকার সম্পর্কে আপনার কি ভাবনা, নির্বাচন কমিশনকে বাদ দিয়ে এখন যে রাজনৈতিক ডিসকোর্সগুলো আছে, যে দাবি আছে, যা বা বিরোধিতা আছে, সেখানে কি হতে যাচ্ছে? আকাঙ্ক্ষার কথা বলছেন না বাস্তবতার কথা বলছেন? বাস্তবতার কথা আমি বুঝি যে সংবিধান পরিবর্তনের সুযোগ খুবই সীমিত, নাই বললেই হয়, যদি বিরাট কোনো ব্যাপক ধরনের রাজনৈতিক পরিবর্তন না হয়। তাহলে আমাকে বুঝতে হবে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর ভিতরে আমি কেমন করে আমি যেটি আমি ফলাফল যেটা পেতে চাই সেটা, এই জন্যই আমি বলেছি তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য সম্পন্ন, সরকারের বৈশিষ্ট্য সম্পন্ন আমি একটি নির্বাচনকালীন সরকার চাই। তো তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্যগুলো আপনি যদি 1, 1, 2, 3 করে দেখেন, তাহলে ওইটার ভিতরে আপনি স্থাপন করার চেষ্টা করেন। গতবারের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী নেত্রী ওটার কাছাকাছি প্রায় গেছিলেন, উনি তো নীতিগতভাবে ওটাই। এইবারে উনি সেই একই রকম ভাবের চিন্তাকে উনি পুনরুজ্জীবন করবেন কিনা, এইটা একটা অনেকের প্রত্যাশার ভিতরে থাকতেই পারে। এটার ভিতরে না, বিএনপি নিশ্চয় আপনি লক্ষ্য করছেন যে তারা বিষয়টা, ওনারা তো সহায়ক সরকার বলে একটা কথা বলেছেন, কিন্তু সহায়ক সরকারের
বৈশিষ্ট্য তো ওনারা বলেন নাই, আমি এখনো বুঝি নাই ওটা। ওনারা কি ব্যাখ্যা করেছেন সহায়ক সরকারের মূল বৈশিষ্ট্যটা কি হবে, কাঠামো কি হবে, সময়কাল কি হবে, তার গঠন প্রক্রিয়া কি হবে, তার কর্মপরিধি কি দাঁড়াবে, এগুলি তো আমি এখনো জানি না। সেহেতু ওইটার উপরে মন্তব্য করার সুযোগ আমার নাই। ওনারা একটা শব্দ ব্যবহার করেছেন, আমি আমার শব্দটা আমি ব্যবহার করলাম। আচ্ছা, নির্বাচনে আপনার বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে একটা বড় আলোচনা হয়েছে, এবং আপনারা জানেন যে গত নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা বাংলাদেশে এই নির্বাচন দেখার জন্য আসার প্রয়োজনই বোধ করেনি। তারা শেষ মুহূর্তে তাদের বিভিন্ন যে ছিল এগুলিকে প্রত্যাহার করে নিয়েছিল। কারণ নির্বাচন যদি ন্যূনতম গ্রহণযোগ্যতা না থাকে তাহলে ওইখানে তারা বিদেশিরা পয়সা খরচ করতে যৌক্তিক বোধ করে না আর কি। তো আমরা খুব জোর দিয়ে বলেছি যে একটা ভালো নির্বাচনের একটা অন্যতম বাহ্যিক মাপকাঠি হলো যে আপনার বিদেশি পর্যবেক্ষকরা আছেন কিনা, হ্যাঁ, এবং সেটা ওনারা যাতে থাকে, ওনারা যাতে নির্বাচনে আগে থেকে পর্যবেক্ষণের ওই যে আগাম দল, পরের দল এবং নির্বাচন উত্তর সহিংসতা যাতে না হয় এগুলি দেখার ব্যাপারে কিছুটা হলো একটা পরোক্ষ রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারেন কিনা একটা সুষ্ঠু নির্বাচনে, এটার বলার জন্য। কেউ কেউ বলেছেন ওরা কি আমাদের সম্বন্ধে জানে, আমরা গর্বিত জাতি, ওদের এগুলির দরকার কি আছে। তো আমি তো মনে করি যে গর্বের অংশ হিসেবে আমি বলবো যে আমরা গর্ব করে দেখাতে চাই আমরা কত ভালো নির্বাচন করছি, সেটাই গর্বের ব্যাপার, সেটাই তো দেখাতে চাই। তো সেই ব্যাপারে আমার মনে হয় হয়েছে না ওনাদের এগুলি বিধিমালা এবং কে কে আসবে না। আমি বিদেশিদের সাথে আলাপ আলোচনা থেকে বুঝি যে তাদের প্রভূত আগ্রহ আছে, প্রভূত আগ্রহ আছে। ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, কমনওয়েলথের কথা বলেন, আমাদের প্রতিবেশী অঞ্চলের থেকে বলেন, এদের সকলেরই কারো যথেষ্ট আগ্রহ আছে। তারা দেখতে চায়। আগ্রহটা কিসের? আগ্রহটা হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ করার, নাকি আগ্রহ হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ অর্থপূর্ণ নির্বাচন যাতে হয় সেটার আকাঙ্ক্ষা থেকে এবং সেই রকম উৎসবটাকে অংশীদার হওয়ার জন্যই আমার কাছে মনে হয় যে তারা। কারণ বাংলাদেশের মতো একটা দেশ, আপনি লক্ষ্য করবেন যেটা বাংলাদেশ এখন নিঃসন্দেহে উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের আবহ সৃষ্টি করতে পেরেছে, মানে আন্তর্জাতিকভাবে। ভিতরের দ্বিমত যেরকম থাকুক, কিন্তু এটা এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে উন্নয়ন আকাঙ্ক্ষা অনেকের আছে। সকলেই দেখতে চায় এই উন্নয়নের সাথে গণতন্ত্রের সম্পর্কটা কি আছে। এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে আমাদের গবেষণার অংশ হিসেবে আমরা আসি না, যেটাকে তথাকথিত বাংলাদেশের প্যারাডক্স বলা হয়, হ্যাঁ, যে বৈপরীত্য, যে উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্র কিনা। যে জিনিসটা দেখার বিষয়, বাংলাদেশের এই ধরনের প্রবাহ উন্নয়নের জন্য কম বেশি যাই হোক, বা এটা যতই গরিব বান্ধব কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, বিনিয়োগ মন্দা ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে, অবকাঠামোর ঘাটতি ইত্যাদি আলোচনা হবে, কিন্তু যেটুকু হয়েছে সেইটুকুকে ধারণ করার জন্য গণতন্ত্র কতখানি প্রয়োজন। আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কি এটা? আমি মনে করি যে প্রয়োজন। কারণ হলো গণতন্ত্র আপনার এমন ধরনের প্রতিষ্ঠান সৃষ্টি করে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের ভিতরে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দ্বন্দ্বগুলো থাকে সেগুলোর শান্তিপূর্ণ সমাধান দেয়। শান্তিপূর্ণ সমাধান না দিলে আপনি বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এগুলি টেকসই হয় না। আপনি এইবারের যদি আপনি কোনো কনফ্রন্টেশন দেখছেন না, আপনি তো এখন তো ওই ধরনের রাজনৈতিক কোনো কি বলে যে আপনি সাম্প্রতিককালে বিভিন্ন দেশের উদাহরণ আপনি দেখেন, আপনি কি টার্কিতে, তুরস্কেতে কোনো কনফ্রন্টেশন খুব দেখছেন? লক্ষ লক্ষ হাজার হাজার লোককে সরকারি চাকরি থেকে বিতাড়ন করা হচ্ছে, তাদের বিচার হচ্ছে, সেনাবাহিনীকে বিচার হচ্ছে ইত্যাদি। আপনি রুয়ান্ডার ইলেকশন দেখেন, এটা তো উন্নয়নের পরাকাষ্ঠা, আমরা যাকে বলি ডোনার ডার্লিং। তারা হলো দাতা গোষ্ঠীর সবচেয়ে প্রিয়তমা। তো তার অবস্থা দেখেন, সে কিভাবে নির্বাচন করছে। আপনারা আলজেরিয়া ইথিওপিয়াতে দেখেন, ইথিওপিয়া গত 10 বছর যাবৎ 10% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা কিসের 6% নিয়ে বলি, ইথিওপিয়া 10%-এর উপর। কিন্তু আপনি তাকে দেখেন, তার আঞ্চলিক সংঘাত শুরু হচ্ছে, ক্ষুদ্র গোষ্ঠী কিভাবে দেশ চালাচ্ছে। একটার বেশি আপনার ইন্টারনেট লাইন দেশের ভিতরে দিচ্ছে না, কত বুঝছেন? সেখানে সুশাসন নিয়ে গবেষণা করতে গেলে আমার ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান আছে, তাদের বন্ধ হয়ে যাচ্ছে, তাদের অর্থায়ন, কার্যকারিতা ইত্যাদি। তো আমরা লক্ষ্য করছি যে তথাকথিত উন্নয়নের নামে এমন ধরনের একটা
সামাজিক গণতান্ত্রিক পরিবেশের বিঘ্ন সৃষ্টি করা হয়, তাতে মনে হয় যেন এইটা একটা আরেকটা কাছে ছাড়া। আমি তো আরেকদিন আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম, এটা হলো ক্ষীণ মস্তিষ্কের অপরিপক্ক তত্ত্ব, হ্যাঁ, চিকেন ব্রেন থিওরি আর কি, হাফ বেক চিকেন ব্রেন থিওরি। তো সেই জন্য বাংলাদেশের নির্বাচনটা, আগামী নির্বাচনটা, এই যে আমরা উন্নয়নের যেটুকু ধারাপাত শুরু করেছি, এটাকে কিভাবে আমরা একটা রচনাতে নিয়ে যেতে পারি, সেটার জন্য গণতান্ত্রিক নির্বাচন, এটার ভিতরে মানুষের কণ্ঠস্বর, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যে কতখানি গুরুত্বপূর্ণ, এটা আমার প্রধানমন্ত্রী নেত্রী তারাও স্বীকার করেছেন। কিভাবে করেছেন? সেটা হলো যে 2 বছর আগে ওনারা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে সই করে এসেছেন আমাদের দেশের পক্ষ থেকে, সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে। এই 2 বছর ওটার 16 নম্বর যে অভিষ্টটি আছে, সেটা পুরোটাই হলো প্রতিষ্ঠানকে সংহত করা, আইনের শাসন, মানবাধিকার ইত্যাদি। অর্থাৎ আমরা বুঝেছি, মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি যদি না দেই, তাহলে অন্যান্য ক্ষেত্রে, সেটা আমি স্বাস্থ্য দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, বা আপনি পরিবেশগত বিপর্যয় রক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থান, শোভন কর্মসংস্থান, এগুলি কোনোগুলোই কার্যকরভাবে করা যায় না যদি আপনি ওই জিনিসটা সাথে না রাখেন। এইটা একটা বৈশ্বিক উপলব্ধি, আমরা ওটাতে একমত হয়েছি। এখন হলো সময় এটা দেশের ভিতরে কার্যকর। নির্বাচন যত অ্যাপ্রোচ করবে, যত ঘনিয়ে আসবে নির্বাচন রানাপে, আপনার কি মূল্যায়ন যে দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতার আশঙ্কা আপনার মনে কতটা? এই যে আমি আপনাকে তত্ত্বটা তো বললাম, সেটা হলো দেশের ভিতরে যদি দ্বন্দ্ব সংঘাতকে আত্মস্থ করে শান্তিপূর্ণ সমাধানের দেওয়ার জায়গাগুলো দুর্বল হয়ে যায়, তাহলে দ্বন্দ্ব সংঘাতের চেয়ে আমি ওই প্রতিষ্ঠানগুলো নিয়ে বেশি চিন্তায় পড়ে যাই। কারণ হলো দ্বন্দ্ব সংঘাত তো থাকবে, হবে, সব দেশেই হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু ওগুলোকে ধারণ করে সমাধান করার সক্ষমতাটা বড়। তো সেই কোনো ধারণ করে সক্ষমতার জায়গাগুলো কি? নিরপেক্ষ প্রশাসন, আপনার নাগরিক সমাজ, মিডিয়া, বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা নিয়ে অন্য বিতর্ক, এখন তো আরেক আলোচনার বিষয়, সেটা আজকে করবেন না আশা করি। ধন্যবাদ। সেটা হলো যে এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে এটা আমাদের যেটা উপলব্ধির ব্যাপার। আপনি যে বলেছিলেন 80 না 50, জি বলেন, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে? না আজকে না, বিচার, আপনি যেটা বলেছিলেন 50 না 80, আমি আপনাকে বলছি এটা হলো রাজনৈতিক দলকে উপলব্ধি করতে হবে যে এই জিনিসগুলো তার দল, গণতন্ত্রের বিকাশ এবং জনমানুষের পক্ষে। তারা যদি রাজনৈতিক দল বিশ্বাস না করে, তারা যদি সদিচ্ছার প্রকাশ হিসেবে এটাকে পরিপালন না করে, এটা যদি তাদের জন্য কোনো প্রণোদনা সৃষ্টি না করে ভোট পাওয়ার জন্য, যে এটা করলে ভোট বেশি দিবে মানুষ আমাকে, তাহলে আপনি যতই আইন করেন, যতই সেনাবাহিনী নামান, যতই আমাদের মতো নাগরিকরা সোচ্চার কথা বলুক, এটা উপকারী আসবে না। শেষ বিচারে রাজনৈতিক দল হলো নায়ক, আর অন্যরা হলো সূত্রধর। হ্যাঁ, নাটকের ভিতরে থাকে না, প্রম্পট করে একজন নায়ক, কথা বলে নায়ক। তো আমরা প্রম্পট করতে পারি, কিন্তু কথাটা উচ্চারণ করে মানুষকে বলতে হবে ওনাদের। না, একটু সাধারণভাবে জাস্ট আপনার যে 16 সংশোধনী যে বাতিল করার পরে যে পূর্ণাঙ্গ রায়টা এসেছে, এখানে বিস্তর মন্তব্য আছে, অবজারভেশন আছে, সেই সামরিক সরকার থেকে শুরু করে গণতান্ত্রিক সরকারগুলো এবং বিচ্যুতিগুলো, পরে রাজনৈতিক নেতৃত্বের কি বলে প্রজ্ঞা, তাদের সিদ্ধান্ত, সংবিধান কাটাছেড়া, 70 অনুচ্ছেদ, সবকিছু মিলিয়ে অনেক। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে হয়েছে এই রায়ের বিস্তার, মানে বিবরণের মধ্যে? রায় নিয়ে যখন সরকার কথা বলার ক্ষেত্রে দ্বিধাবোধ করছে, আপনি আমি কিভাবে এই সংলাপের ভিতরে এই এত বড় বিষয় নিয়ে ক্যাবিনেটে উষ্মা প্রকাশ করা হচ্ছে, এটা আজকে হয়তো ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা কিছুটা হয়েছে। আমরা সকলে আইনমন্ত্রীর আমরা ওনার ব্যাখ্যার শোনার অপেক্ষায় আছি। তবে ইতিমধ্যে অনেকেই ব্যাখ্যা করেছে এবং তার ভিতরে দুটি সাক্ষাৎকার, বিশেষ করে প্রাক্তন 2জন আইনমন্ত্রী, আমাদের খসরু সাহেব, হ্যাঁ, মতিন খসরু সাহেব আর শফিক আহমেদ, ওনারা যে বলেছেন ওই কথাগুলো খুবই প্রণিধানযোগ্য আমি মনে করেছি। যেখানে ওনারা অনেকেই বলেছেন যে বিভিন্নভাবে, এমনকি পঞ্চদশ সংশোধনীর ভিতরে কেন এটাকে অন্তর্ভুক্ত হলো না, তখন কি আলোচনা হয়েছিল এবং তারপরে সরস্বতমূল হলো। আমাদের যে এখন বিতর্কের বিষয় কি, একটা তো আছে বিচারকদের অপসারণের ক্ষমতা কার কাছে থাকবে, আরেকটা বিষয় আছে সামগ্রিকভাবে
বিগত কয়েক দশকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি এবং যে প্রতিষ্ঠানগুলোর কথা নিয়ে বললাম সেই প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যের উপরে পর্যবেক্ষণ আছে আর কি। তো আমার কাছে অনেকেই বলেছেন যে এটা অপ্রাসঙ্গিকভাবে এসেছে, ওনারা ক্ষমতার ওনাদের দায়িত্ব এজলাসের অপব্যবহার করেছেন ইত্যাদি। আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রেই যে এগুলি কথা প্রসঙ্গে এসেছে এবং যেহেতু অ্যাটর্নি জেনারেল মহোদয় এক একটা বক্তব্য উত্থাপন করেছেন সেহেতু ওনাদের যেই বক্তব্যগুলো ওনারা শুনেছেন সেগুলোকে ওনাদের মতামত দেওয়ার ক্ষেত্রে আপনার এই কথাগুলো এসেছে। এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া মুশকিল হবে যে আপনার কিভাবে এই মন্তব্যগুলো মানে ওনারা নিজেরাই প্রথম স্বপ্রণোদিতভাবে বলছে। এগুলি হলো যে মানে রায়ের নিয়ম হলো আপনি প্রথমে ওই সবগুলো পক্ষের বিপক্ষের ঘটনাকে আপনি পুনরুল্লেখ করেন এবং তার উপরে আপনি তার উপরে মতামত দিয়ে একটি সিদ্ধান্তে আসেন। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস হয়। তো ওনারা হয়তো সেইটিই করেছেন, কিন্তু এটা এমন একটা সময় এসেছে যেটাতে নিঃসন্দেহে সরকার এটা প্রত্যাশা করেনি, কিন্তু সাধারণভাবে আমি নাগরিকদের ভিতরে কেমন যেন একটি উৎসাহ লক্ষ্য করেছি হ্যাঁ এটার ভিতর দিয়ে। বিষয়টা হলো যে এখন দেখার বিষয় যে রাজনৈতিক দল এবং এটার ভিতরে রাজনৈতিকীকরণের একটা আকাঙ্ক্ষা আছে, রোগ নির্ণয়ের কিছু চেষ্টা। হ্যাঁ, কিন্তু যেমন দেখুন আমাদের সমাজে কি হয়, সকলেই অংশবিশেষ নিয়ে হইচই করে। বিএনপি যেগুলি নিয়ে অংশবিশেষ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এটা তো তার উচ্ছ্বাস প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ এটার দায় দায়িত্ব ইতিহাসের অংশ হিসেবে তার উপরেও বর্তিয়েছে। ওটা উনি এটার বাইরে না, এমন ভাবে করলেন এটা যেন বর্তমান সরকারের একটা বিষয়। আসলে তো তা না, এটা সামগ্রিকভাবে ইতিহাসের গণতান্ত্রিক ধারাবাহিকতায় সামরিক শাসন, কারণ বিএনপি তো সামরিক শাসনের সাথে যুক্ত ছিল বলে বলা হচ্ছে না, তাহলে এইগুলির ভিতরে আছে। তবে ওনারা অনেক সাহস করে ট্যাবু বিষয় নিয়ে এসে, যেমন যুক্তিতর্কে কোথায় গেছে দেখেন, চতুর্থ সংশোধনীর আলোচনা আমরা খুব বেশি করি না, ওনারা চতুর্থ সংশোধনীকে এই আলোচনার সাথে যুক্ত করে আবার নিয়ে এসেছেন, যেটা একটা বড় বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। ওনারা অনেক বড় বড় কথা বলেছেন এই ব্যাপারে শুনে সংশোধনী। আমি ওই রায়ের বিভিন্ন লাইন যখন পড়েছি তখন আমার আত্মার ভিতরে কম্পন হয়েছে। ওনারা যখন বলছেন যে এই দেশ কোনো একক ব্যক্তির সৃষ্টি না, অথবা আমিত্ব আমাদের কিভাবে আগ্রাসন করছে, তো এগুলি বিষয়গুলি অনেক, অথবা আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাগুলো, যে মূলনীতিগুলো, মূল স্তম্ভগুলো সেগুলো ছিল, সেগুলো কিভাবে বিসর্জন দিয়েছি। তো আমার মনে হয় যে এগুলি অনেকগুলি হলো দার্শনিক পর্যবেক্ষণও আছে, আইনের দৃষ্টি, রাষ্ট্রধর্ম ইসলামের প্রসঙ্গ বলা হয়েছে, রাষ্ট্রধর্মের কথাও বলা হয়েছে। কারণ খুব স্বাভাবিক কথা তো, দেখুন যারা বলেন ৭২ সংবিধানে আমরা ফিরে যেতে চাই, ওনারা তো কোনো সময় রাষ্ট্রধর্ম তোলার কথা বলেন না, তাই না? তাহলে তো ৭২ সংবিধানে আপনি গেলেন কোথায়? তাহলে তো আপনি একটা ওখানে সমঝোতা করেই এসেছেন, তাইলে আপনার তো ত্রয়োদশ সংশোধনী সেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। তাহলে তো আপনি আর মানে তা আপনার কি এটা মানায় আপনি এই কথাটা যখন বলেন? তো সেহেতু আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে উত্তেজনা সৃষ্টি না করে আমাদের আত্মজিজ্ঞাসা অন্তর পর্যবেক্ষণ করা দরকার, এবং এটা নিয়ে এটার এই যে একটা রাজনৈতিক চিন্তাশীল এবং খুশির ব্যাপার হলো যে বর্তমান সরকার এটা থেকে গর্ববোধ করতে পারে যে ওনারা এমন একটি বিচার ব্যবস্থা সর্বোচ্চ জায়গায় রেখেছেন যারা এই কথাগুলো বলতে পেরেছে। এইটা বর্তমান সরকারের একটা সেই হিসেবে ক্রেডিট হিসেবে ওনাদের গ্রহণ করা উচিত। ওনাদের এটাকে তিরস্কার বা না, সেটা ওনারা তো এখনো করছেন না। আমি মনে করি ওনারা আলোকিত মত নিয়ে এটাকে একটু দার্শনিক ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে আমরা একদম শেষ সংসদ মানে রাখা না রাখার বিষয়টা, সংসদ রাখা না রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক মতৈক্য ছাড়া এটা করা সম্ভব না, এবং এটা সকলেই বোঝে, এবং এই বিষয়টি অনেকাংশে আপনার নির্বাচনকালী সরকারের চরিত্রের সাথে যুক্ত হবে। যদি আপনি মনে করেন সংসদ না রাখাটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্যের অংশ, তাহলে একরকম। আর যদি মনে করেন যে সংসদ রাখাটা হলো রেখেও তত্ত্বাবধায়ক বৈশিষ্ট্য দেওয়া যায়, তাহলে আরেক রকম। আগামী দিনে এটা কথা বলবো। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটা আপনি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com।